নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষদাকে অনেক অনেক স্বাগত। সুভাষদা, আপনার আলোচনার মধ্যে দিয়ে আমি যেটা উপলব্ধি করলাম এত বছর ধরে আপনার সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে, আপনি নিজে যেটা যেটা প্রত্যক্ষ করেছেন জীবনে সেটাই কিন্তু আপনি ব্যাখ্যা করেছেন। সে আপনার উপাচার হোক, আপনার গুরুদেবের কাছ থেকে যে পথ চলার দীক্ষা আপনি পেয়েছেন সেই দীক্ষাই হোক, কিংবা আপনি জীবনে যা যা ফেস করেছেন, এই যে শনির কাল আলোচনা হচ্ছে, সুভাষ শাস্ত্রী নিজে শনিকে ফেস করেছে, কঠিনভাবে ফেস করেছি। আপনাদের রবিবারের লাইভ অনুষ্ঠান, ফোন ঘোরাবেন না, ইউটিউব মিস করে যাবেন অনেক কিছু, যদিও মিস করবেন না, ইউটিউবে থেকে যাবে। চলুন, প্রথম কথা হচ্ছে যে শনির আমরা ফলো করতে করতে আমরা যাকে ভুলে যাই সেটা হচ্ছে রাহু। শনির পরেই রাহুর অবস্থান। আপনারা দেখুন, যেখানে যেখানে শনির অবস্থান থাকে তারপরে যে গ্রহটা ছোটে সেটা হচ্ছে রাহু। বলে না যে চোর ধরতে গেলাম, চোরকে ধরতে পেলাম না, আর মাঝখান থেকে যা পিছনে ছিল সেটাও চুরি হয়ে গেছে, মানে বাটপার এসে সেটাও মেরে দিয়ে গেছে। সো রাহুর অবস্থান আজকের আমরা ঘরে কি করব, ঘরে মানে ধরুন ঘরে আমরা ফিনাইল দিয়ে ঘর মুছি, সবার বাড়িতেই ফিনাইল হোক আরও ওই রকমই ফিনাইল দিয়েই মোছা হয়, ফিনাইলের সাবসিডিও তো কিছু আছে। কিন্তু রাহুর কালটা সরাতে গেলে ওই ঋণ শোধের জন্য আপনাদের বলেছিলাম নুনের পুটলি দান করা, আপনার নিশ্চয়ই মনে আছে। রাহুর অবস্থানটাকে সরাতে গেলে ঘরে যখন পোছা লাগানো হবে, সে নিজে লাগান, ডান্ডা দিয়ে লাগান, কেউ লোক এসে মুছে দিয়ে যাক, বালতিতে 1 চামচ নুন ফেলে দেবেন। নুনের কাজ আছে। বলে জিসকা নিমক খায়া নিমক হারামি कैसे করে, রাহু নিমক হারামি করে, ভগবানদের সাথে করেছে, মিথ্যে কথা বলে অমৃত পান করে ভগবান সেজে বসেছিল। তো আর আপনি তো সাধারণ মানুষ, তো তার যে গ্রাস, তবে হ্যাঁ তার যে গ্রাস সেটা কিন্তু লিমিটেড পিরিয়ড, ওই যে পিরিয়ডটা ওর মূলত 4 বছরের গ্রাসটাই স্ট্রং থাকে। আর 4 বছরে যা দেয় মোটামুটি 12 বছরে হাঁপিয়ে দেয়, লোককে হাঁপিয়ে ফেলে। যা ধার দেনা করে দেয় ও শোধ করতে ইন্টারেস্ট হ্যাঁ বলে না সেই তারিখ পে তারিখের মতন সুদের থেকে ইন্টারেস্ট ভারী হয়ে যায় একটা সময় দেখা যায়। তো ঘর মোছার জন্যে রাহু শনিকালের কথা কিন্তু হচ্ছে, শনিকালের জন্য রাহুকে আটকে রাখা খুব প্রয়োজন। শনি আপনাকে কঠিন সাজা দিচ্ছে। শনি কি করে? কঠিন বাস্তবের মুখে দাঁড় করিয়ে দেয়, বন্ধু বান্ধবকে সাথে বিচ্ছেদ করিয়ে দেয়। যে আপনাকে এতদিন পিঠ চাপড়াতো, হ্যাঁ আমি আপনার সাথে আছি, সময় অসময় রাত বিরেতে ফোন করতো, হোয়াটসঅ্যাপ করতো, আপনার যখন বিপদ সে আস্তে করে সরে পড়েছে, ফোন তুলছে না, লাইক দ্যাট। এগুলো হয় এক্সাম্পল। তো ঘর মোছাতে বাড়িতে ওই নুন, ঘর যখনই মোছা হবে ফিনাইল দিন, যা আপনার দেওয়ার ক্লিনিংয়ের জন্য দিন, 1 চামচ বালতিতে নুন ফেলে দেবেন। আচ্ছা, কর্পূরের পুটলি করতে বলেছিলাম আপনাদের, মনে আছে তো? সাদা কাপড়ে ছোট ছোট করে, অনেকে বুঝতে পারেনি, লম্বা পুটলি মানে এটা কি? পেটটা গোল হবে, মাথাটা একটু বটুয়া মতন হবে, সাদা কিছু দিয়ে, সাদা অনলি হোয়াইট, কেন কর্পূরটা হোয়াইট হয়, সাদা কাপড় দিয়ে বাঁধতে হবে। বেঁধে পেটটা এরকম ঘটির মতন, ছোট্ট ঘটির মতন হয়ে সাদা সুতো দিয়ে সেটাকে আপনাকে বাঁধতে হবে। ঘরের কোণে কোণে রাখতে হবে। কি হলো? বাড়ির কোণে কোণে রাখতে হবে, সেইগুলো রাখা প্রয়োজন। যদি উড়ে যায়, মানে উবে যায়, কমে যায়, হোয়াট এভার, তাহলে আপনি ফিলিং করবেন, আবার কর্পূর দিয়ে উইকলি 1 দিন করে চেক করবেন। আর একটা ঘরে যদি মনে করেন একটা দিকে খাট আছে, দিকটা রাখতে হবে না। একটা ঘরে 2টো কোণ, 4টে কোণ হয়তো একটা ঘরে স্কোয়ারে, তো খাটের দিকটা বাদ দিন, দেওয়ালের দিকে ওর দুটো করে রাখবেন। বাড়িতে এরকম কর্পূরগুলো রাখবেন, এতে নেগেটিভ এনার্জিটা সরে যায়। গোগুল দিয়ে একটু, গোগুল মানে ধুনুচিতে যেমন দেওয়া হয়, ওই দিয়ে একটু সন্ধেবেলা হোক, অন্ধকার নামলে, দিনের বেলা দিলে কাজ হবে, অন্ধকার নামলে সন্ধেবেলায় কিংবা রাত্রিবেলায় একবার আপনি গোগুলটা জ্বালবেন বাড়িতে। এটা হচ্ছে পজিটিভ এনার্জির জন্য। আচ্ছা, শনির জন্য আপনি কি করবেন? দেখুন, শনির জন্যে কালো ডাল যে হয়, কালো তেল তো আপনারা জানেন, তিলের কোনো ফাংশন নেই, কালো তিলের কোনো ফাংশন নেই, কালো এবং মানে হ্যাঁ কালো তিল, কালো জিরের কোনো ফাংশন নেই। আমি উল্টো করে আমি ভাবছি, কারণ আপনি তো কালো তিল, না কালো জিরের কথা, জিরে বলতে গিয়ে আমি ওটা তিল বলে ফেলেছি। কালো তিল, সর্ষের তেল মাস্ট। অনেকে কি করে জানেন? সর্ষের তেলের প্রদীপ জ্বালছে ঘরে, উল্টো হচ্ছে। সর্ষের তেলের যদি প্রদীপ জ্বালতে হয়, সেটা খোলা আকাশের নিচের বাড়ির বাইরে, ঠাকুরের সামনে নয়। ঠাকুরের সামনে ঘি, ঠাকুরের সামনে ঘি। তো এবার
এখন তো ইউটিউবের যুগ, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, যে যেমন যেমন পাচ্ছে এদিক ওদিক থেকে টুকে সে নিজের মতন দিয়ে দিচ্ছে। কিন্তু টুকতে গেলেও না প্রপার টুকতে হয়, টোকার মধ্যে একটা অধ্যাবসায় থাকে, কিন্তু নিজে কিছু জ্ঞান অর্জন করে টোকাও অত সহজ নয়। যারা গিয়ে ক্লাসে গিয়ে চোতা করে হল স্পটে ম্যানেজ, ওটাও কিন্তু কঠিন ব্যাপার, ওটার মধ্যেও কিছু তো জানতে হবে। একটা কিউ দিলে আপনি লিখতে পারবেন। সো কালো তিল আর সর্ষের তেল এটা তো ফেলার ব্যাপার রইল। তো আর কি বলেছি না, ওই কালো তিল সর্ষের তেল মিলিয়ে যদি আপনি আপনার বাঁ পা দিয়ে ঢালতে পারেন, দেখবেন ওই বাঁ পায়ে আঙট পরে, বাঁ হাতে আমরা মূলত ঘড়ি পরি। এখন যারা ওই স্মার্ট ঘড়ি হয়েছে না, বাঁ দিকে পড়ে কেন, ডান দিকে হার্টের অ্যাটাচমেন্ট, যাতে ওর ভাইব্রেশনটা, ওর মধ্যে একটা ব্রেন রয়েছে, মানে এমনি ঘড়ির মধ্যে ব্রেন আছে, সেই ব্রেনে খুব একটা আমাদের বডিতে ক্ষতি হবে না, কিন্তু স্মার্ট ওয়াচের ব্রেনের মধ্যে ক্ষতি হবে। ওতে আরও উন্নততর ব্রেন আছে, যেখান থেকে হোয়াটসঅ্যাপ আসছে, যেখান থেকে ফোন দেখাচ্ছে, মেল আসছে, আমাদের হার্টবিট দেখাচ্ছে, কত হার্টবিট দেখাচ্ছে, তার মানে হার্টবিট ওর কানেক্ট করছে, ও কিন্তু কানেক্ট করছে নার্ভ থেকে। সো ওই জন্যে ওইটাকে ডান দিকে পড়া ভালো। আমরা ঘড়ি পড়ি বাঁ দিকে, ডান দিকে পড়া ভালো, ডান হাতে পড়া ভালো, বাঁ হাতে নয়। বাঁ হাতে পড়লে হাতটা তাড়াতাড়িও অ্যাটাচ করবে, কানেক্ট করবে। তো এইগুলো ছোট ছোট জিনিস। আচ্ছা, এর সাথে কি করবেন, কয়লা দুষ্প্রাপ্য হয়ে গেছে, গ্রামাঞ্চলের মানুষ রানিগঞ্জ দুর্গাপুরে থাকে তারা পাবে, কলকাতার মানুষ কয়লা কোথা থেকে পাবে আমার জানা নেই। গুল, কয়লা, ওই কয়লার ঘেঁষগুলো দিয়েই গুল হতো, কয়লার যেসব গুঁড়ো টুড়োগুলো হতো ওইগুলো দিয়েই মেখে টেকে গুল দিত আগে, উঠে গেছে এখন, যাই হোক। কিন্তু কয়লা সে চারকোল মানে কাঠকয়লাই হোক এমনি কয়লাই হোক জোগাড় করে অন্তত 3 মাসে একবার বেশ কিছুটা পরিমাণে, ধরে নিন আপনার ওজন ধরে নিচ্ছে একটা 60 কিলো আপনার ওজন, তাহলে আপনাকে অন্তত তার হাফ, 60-এর হাফ 3 কিলো, 6 কিলো, হ্যাঁ 10 কিলোকে যদি 1 কিলো করে আমি 6 কিলো, তাহলে 3 কিলো কয়লা আপনাকে, কিংবা তার হাফ 1.5 কিলো, 60 যদি হয়, ইকুয়েশনটা এরকম হবে, 60 হলে 3 কিংবা তার কোয়ার্টার হলে 1.5 কিলো। এই কয়লা আপনাকে জলে নদীতে ফেলতে হবে। আচ্ছা, কয়লা ফেলবো কেন, কয়লা কেন ফেলবো, কয়লা ফেললে কি হবে? কয়লা ফেললে আপনার নেগেটিভিটিগুলো সরে যাবে। আপনি করে দেখুন তো, 3 মাসে একবার, হ্যাঁ, ওয়ান্স ইন এ 3 মান্থ। তো মানে আমার যদি যেটা ওজন তার ইকুইভ্যালেন্ট টু, ধরো তোমার 60 কিলো ওজন, তাহলে তোমার 3 কিলো ফেলা উচিত। আচ্ছা, 3 কিলো ফেলা উচিত, প্রতি 10 কিলো 1 কিলো কিংবা 500। 60 কিলো যদি আপনার ওজন হয়, যদি আপনার 55 কিলো ওজন হয়, তাহলে আপনি ওই 2.5 কিলো এরকম মোটামুটি, মানে কিলো হিসেবে কিনে পুটলি করে বেঁধে ওইটা জলে ফেলে, মানে নদীতে, পুকুরে কিন্তু নয়, পুকুরে বহমান জল, হ্যাঁ পুকুর কিন্তু নয়, পুকুর ডোবা ওই খাল টাইপের রয়েছে, আপনি দিলেন, খালের পাঁক হয়ে থাকে, খালে সব পাঁক জল, খালেও তো জলটা যায় দাদা, যায় হয়তো, কিন্তু পাঁকই তো বেশি। আপনি বলছেন নদী দরকার, যেটা ওটা চলে যাবে, ওটা ভেসে যাবে। খালে ফেললে না, তুমি একটা কয়লা ফেললে নিচে গিয়ে জমে থাকবে, ওটার মধ্যে কলকাতা শহরে খালগুলোর যে অবস্থা, খাল সংস্করণ হয় না এখানে মশা, পচা গন্ধ, পাকের গন্ধ, খুব খারাপ অবস্থা। খালের জল কি পরিষ্কার আমার জানা নেই, যদি মনে হয় হুড় করে যাচ্ছে, সেই কাদা জল কাজে যাচ্ছে, তাহলে আপনি দিতে পারেন, যে চলে যায়, ওই পড়লেন জলটা স্ট্রিট টুই করে গিয়ে নিচে গিয়ে জমে থাকলো, ওটা কোনো কাজ হবে না। তো আপনি নদীতে দিন, কোথাও দিন, সব তো গঙ্গা পাবেন না, ভালো নদী সেখানে ফেলতে হবে। আর হ্যাঁ, আর আমি হনুমানের কথা বলছিলাম, একটু হোল্ড করবেন প্লিজ টেলিফোনটা, বলবো, আসবো, একটু হোল্ড করুন। যে দেখুন, হনুমানজির স্মরণ শনির 7.5 ধাইয়াতে নিতেই হবে। কেন নিতে হবে, কি করব, কিভাবে নেব? হনুমান চালিসা সবাই জানি, মেটে সিঁদুর দিয়ে শালপাতা সবাই জানি। আচ্ছা, তুলসী পাতা মুখে দিয়ে হনুমান চালিসা পড়া, জল দিয়ে গিলে, কিছু লোক জানি, যারা জানেন না আজকের এই অনুষ্ঠান থেকে, সুভাষ শাস্ত্রী থেকে জেনে যাচ্ছেন। তুলসী পাতা জিভে দেওয়া, সেটাকে জল দিয়ে গিলে নেওয়া, না চিবিয়ে, হ্যাঁ, সচ্চিদানন্দকে না চিবিয়ে গিলে নেওয়া, হনুমান চালিসা পাঠ করা, পাঠ না করতে পারলে হনুমান চালিসা প্রণাম করে রাখা, শালপাতা মেটে সিঁদুর থেকে টিপ বুকে লাগানো, আমাদের যেখানে বুকের মাঝখানটা লাগানো, ভগবান কে হনুমান বুক চিরে দেখিয়েছিল রক্তের সাইন হিসেবে, সেখানে লাগানো। আচ্ছা, টিপটা কোথা থেকে নেব? অনেকে মন্দিরে যান, হনুমানের মন্দিরে যান, অনেকের ঘরে হনুমানের ফটো রয়েছে, কোথা থেকে নেব? আমি 2-1 জনকে চেম্বারে বলেছিলাম এই সিক্রেটটা, টিভিতে বলে দিচ্ছি।
গতকাল একজনকে বলেছিলাম, হনুমানের যদি আপনার ঘরে হনুমানের ছবি থাকে, যদি ছবি থাকে, কিংবা ধরুন আপনি মন্দিরে যান, তাহলে দেখবেন পায়ে লোকে সিঁদুর দেয় হনুমানের পায়ে। হ্যাঁ, না, হনুমানের যে ডান হস্ত গদা ধরে রয়েছে, বাঁ হাতে যে ধরে রয়েছে গন্ধমাদক যে পর্বতকে তুলে, ডান হাতের বাহুতে সিঁদুর দিয়ে সেই সিঁদুরটা নিজের কপালে কিংবা বুকে লাগানো হচ্ছে। কারণ কেন বললেন সুভাষ এটা? বলছি, হনুমানের বাঁ হাতের যে বাঁ হাতে উনি গন্ধমাদন পর্বতকে ধরে রয়েছেন এবং ডান হাতে উনি গদা ধরে রয়েছে, শক্তির প্রতীক। শনি যখন হনুমানকে উৎপাত করতে গেছিল, তার মাথায় চুলকুনি হয়েছিল, কুরকুর 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 করে চামড়া, মানে খুব ডিস্টার্ব করছে, যাতে ও প্রভুর যাতে ধ্যান না করতে পারে, কনসেন্ট্রেশন যাতে ব্রেক হয়। তখন হনুমান কি করেছিল, পাহাড়ের চাই নিজের মাথায় চাপিয়ে দিয়েছিল এবং বলেছিল যে গদা দিয়ে নিজের মাথায় মারে। শনি ভয় পেয়েছিল হনুমানের ওই মুভমেন্টে যে নিজের মাথা আরে যে নিজের লেজের আগুন মুখে জ্বালিয়ে পুড়িয়ে ফেলতে পারে, নিজেও পুড়তে রাজি আছে। বলে না, ব্যার মুঝে মার, যে তো আপনি যদি বলেন জমকে আসুক, আমি তো মরতে রাজি। ভাই, জমকেও ভাবতে হবে, জমকে ভাবতে হবে, আমার জন্য ওয়েট করছে, ও পালাচ্ছে, আমি ওয়েট করছি, নট দ্যাট। তো হনুমানের শক্তির প্রতীক হচ্ছে ডান হাতে তার গদা এবং তার যে বাহুটা, এই বাহুতে সিঁদুর লাগিয়ে, সেই সিঁদুর যদি আপনি কপালে কিংবা বুকে লাগান, এফেক্টটা দেখুন মঙ্গলবার করে, অন্যবার দেবেন না, মঙ্গলবার করে, তাহলে আপনাকে সেখানে ফল দান করতে হবে। হনুমানের জন্যে, হনুমানকে কি দিয়েছিল শ্রীরাম? তুলসী পাতা, সচ্চিদানন্দ শাল পাতাতে মুড়ে দিয়েছিল, কিচ্ছু নেই, বলছে প্রভু কিছু দিন, আমি গিয়ে নিয়ে আসবো মাকে। তো রাম বলছে এত বড় ভক্ত, মানে কি করি? তো তুলসীর ওপরে আশীর্বাদ আছে, ওখানে বিষ্ণুর আশীর্বাদ আছে, বলবো তুলসীর মাহাত্ম্য একদিন। তো সেখানে হনুমানের জন্য তুলসী পাতা দেওয়া। একটু ইন্টারাপ্ট করছি, বাস্তুর ক্ষেত্রে তুলসীর একটা বড় ভূমিকা রয়েছে। তুলসীর ভূমিকা রয়েছে, শুদ্ধ আছে কি অশুদ্ধ আছে? অবশ্যই তুলসী হতে চায় না, এবং বাস্তুর জন্য নীলকণ্ঠ ফুল যদি তুমি লাগাও, বলে দিচ্ছি আমি, তুমি যখন তুললে নীলকণ্ঠ ফুলের যদি গাছ লাগাও, দেখবে ফুল হচ্ছে না, গাছ হয়ে রয়েছে। ফুল যদি ফোটে, এটা পজিটিভ দিক তোমার জন্য। নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, এই ফুল যদি তোমার বাড়িতে ফোটে, অনেকে দেখবে গাছ হয়ে ফুল হচ্ছে না, কিন্তু ছোট, চেঞ্জ করিস না, একটা জায়গায় ধর, যদি ছোট গাছ কিন্তু ফুল হচ্ছে, তাহলে কিন্তু ইটস এ ভেরি পজিটিভ সাইড। আর তুলসীকে কি করে বুঝবো যে তুলসী গাছে পুরো মঞ্জুরি ভরে যাবে, তুলসী মঞ্জুরি ভরে যাবে, এবং ওই তুলসী মঞ্জুরির থেকে পরে ওখানে আবার গাছ বেরোবে অটো সিস্টেমে। তুলসী গাছ তো মরে যায় একটা টাইমের পরে। তুলসী গাছ কেন? প্রভু সচ্চিদানন্দ শিহরি, সে ফলের আশা না করে সে ডাইরেক্ট এখানে, সে তার উপরে বিষ্ণুর আশীর্বাদ আছে। মা লক্ষ্মী সরস্বতীর মধ্যে যখন এই হয়েছিল, বিষ্ণুর আশীর্বাদ আছে যে তুমি কলিতে, কলি হচ্ছে রাহুর কাল, জানেন? আমরা যে এই যে কথা বলছি, আপনি মোবাইল দেখছেন, রাহুর কাল। এই রাহু সর্বোচ্চ শিখরে আপনাকে তুলতে পারে। রাহু, শনি তুলবে। তুমি একটা প্রশ্ন করেছিলে, শনির দশায় কত টাকা মানুষ হিউজ কামাতে পারে? কঠিন পরিশ্রমের পরে প্রচুর বড় টাকা কামাতে পারে, কিন্তু কিছুই ফ্লুকে হতে পারে না শনির দশায়। শনির দশায় আঙুল ফুলে কলা গাছ হয় না। শনির দশায় 5-7 বছরে কেউ কোটি কোটি টাকার মালিক হয় না। শনির দশাতে লম্বা পরিশ্রম, দেখুন পরিশ্রম তো দেখা যায় না, ফল দেখা যায়, তাই না? কিন্তু তার ব্যাকগ্রাউন্ড দেখলে হয়তো দেখা যাবে লম্বা পরিশ্রম তার রয়েছে, বড় টাকা সে আর্ন করেছে। অর্থাৎ কি না, সেই টাকা আর্ন করার জন্য তার প্রচুর মেহনত রয়েছে, প্রচুর ত্যাগ রয়েছে, এবং প্রচুর তার অধ্যবসায় রয়েছে। ফলটা দেখতে পাই আমরা, তো ফলটাই তো আমরা দেখি মূলত, তাই না? কিন্তু রাহু ইনস্ট্যান্ট, ধরুন লটারি, রাহু করতে পারে। ধরুন আপনি ঘরে বসে কিছু ব্যবসা করছেন অনলাইনে, ফেসবুকে, 1-2 বছরের মধ্যে গেম চেঞ্জ হয়ে যেতে পারে। আবার 1-2 বছরের মধ্যে আপনার ভালো গেম, ওই বলছিলাম, ওই একটা মেয়ে কাপড় নিয়ে আসে, ভদ্রেশ্বরে থাকে, ও যখনই আসে ওই কিছু গ্রুপ করে ওকে আজে বাজে কথা বলা শুরু করে, মানে ওকে, মানে আরও 3-4 জন মিলে একটা করেছে, ভালো সেল, এটা একটাই ঘর, একটাই ওয়ালের মধ্যে বসে, স্বামী কিনে আনে, মালও বেচে, ভালো বিক্রি কাটটা করে। কিন্তু ও বসলেই বলছে এই বছরখানেক পর থেকেই 3-4 জন একটা গ্রুপ ওর পেছনে লেগে যাচ্ছে। তো তার জন্য ওকে আমি কিছু বুদ্ধি দিয়েছি যে লাগলেও তোমার কিছু, কিন্তু রাহু আপনাকে ইনস্ট্যান্ট, আজকে এই রাহু তো কলি, তো রাহুতে কলির হচ্ছে রাহু, কলির গুরু হচ্ছে রাহু। ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট গ্রাস করতে পারে, সেই গ্রাসটা আপনার ধনের গ্রাস হতে পারে, আর আপনার প্রবল প্রতিপত্তির ওপরে আচমকা গ্রাস লাগিয়ে দিয়ে আপনাকে গিলে নিল।
ওই সময় আপনি স্টে না করলে ইউ ফিনিশ। ফোনে কেউ আছে একটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে বলছি, পাপিয়া চৌধুরী। হ্যাঁ দাঁড়াও, বলুন, ধরো কার একটুখানি, আমি সম্পর্কে ডায়েরি জানবেন? ফাইরিগুলো সরাই। আমি ছেলে সম্বন্ধে জানবো। একটুখানি জন্ম তারিখ ছোট করে বলতে হবে, হ্যাঁ চেঞ্জ কর, ছোট করে বলতে হবে, কারণ আমি সবার জন্য আজকে বলছি, অনেক কিছু জানি না, কতটা শেষ করতে পারবো, তোমাকে ঢুকিয়ে দিয়েছে। একটুখানি ধরো ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 27/10/90। কত বললে? 27/10/90। 27/10/90। একটু জোরে করে বলো, আওয়াজটা বাড়া বাবু। 27/10/90। 27/10/90 বুঝেছি, তুমি রিপিট করো না, আমি আওয়াজ বাড়াতে বলেছি ওখান থেকে যারা টেলিকাস্টিং আছে। হ্যাঁ, এই যেটা বলো, টাইমটা বলো। রাত্রি 10:25। রাত্রি 10টা না 9টা? 10:25। আর কোথায়? কলকাতা? না, কোচবিহার। তুমি কোথা থেকে কথা বলছো? তুমি কোথা থেকে কথা বলছো? আমি এখন কলকাতা থেকে বলছি, দমদম বললো। দমদম থেকে। তোমার ছেলের হচ্ছে মকর রাশি, বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমার ছেলে, এটা শনিবারে জন্ম, শনির 7.5 চলছে। এই 7.5 যে গ্রাসটা, এটা কোথায় লেগেছে জানো তোমার ছেলে? এই 7.5 গ্রাসটা লেগেছে তোমার ছেলের পার্সোনাল লাইফে। বিয়ে করে বউ থাকবে না, ছকটা ফেলছি, দেখো কি থেকে বলছি, ছকটা ফেলছি, মামলা মোকদ্দমা হয়ে না তোমার মান সম্মান সব খেয়ে ফেলবে। ছকটা টিভির পর্দায় দেখো। আপনারা দেখুন, এই 7.5-তে রাহু ঢুকে রয়েছে। আজকে বললাম না, শনিকে ফলো করতে গিয়ে আমরা কিন্তু রাহুকে ভুলে যাই। এখানে দেখুন, চন্দ্রের সাথে রাহু বসে, তীর ঘোরাচ্ছি আমি, রাহু বসে রয়েছে এইখানে, লগ্ন সপ্তমে রাহু বসে রয়েছে। সপ্তম কি দেখুন, টিভির পর্দায় পরিষ্কার দেখা যাচ্ছে, বিবাহ স্থান। চন্দ্র 7.5 চলছে, আর বৃহস্পতি অত্যন্ত ভালো, লগ্নে বৃহস্পতিকে ভালো মানা হয়, বৃহস্পতি শুভ, কিন্তু বিয়ে তো হবে, বউ চলে যাবে, মামলা মোকদ্দমা হয়ে তোমার ছেলের পার্সোনাল লাইফে রাহু গ্রাস ধরেছে। ছেলের বিয়ে দিয়েছো? হ্যাঁ, নিজে করেছে। প্রেম করে করেছে। আচ্ছা, এইবার বউ ওর কাছে না গেছে? বউ আছে, আর বাপের বাড়িতেই বেশি থাকে। তা বউয়ের বক্তব্য কি? তোমার সাথে থাকবে না, আলাদা থাকবে? কি বক্তব্য? হ্যাঁ, আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে তো থাকবেই না। হ্যাঁ, ওই দেখো না, শুনতে হবে। হাজবেন্ডের সাথে থাকবে কিনা সেটাও আলাদা প্রশ্ন। দাঁড়াও, তোমার সাথে তো তুমি শোনো না বক্তব্যটা, আমি তো তোমাকে মানে দেখলে যেমন হয় সেরকম বলছি। সপ্তম স্থানে 7.5 চলছে, 7.5-তে কি হয়, বিচ্ছেদের চান্স থাকে। এক, তোমাকে তো পছন্দ করেই না, তোমার জন্য তোমার ছেলেকেও পরিত্যাগ করতে পারে, কোশ্চেন মার্ক। তোমার জন্য তোমার ছেলেকেও পরিত্যাগ করতে পারে, তার কারণ হবে তোমরা বাড়ির লোক, বুঝতে পেরেছো? যে এখন কথা হচ্ছে যে এই বিয়েটা না টেকার চান্স সব থেকে বেশি। আপনার প্রশ্নটা আবার কিসের জন্য? আবার কি প্রশ্ন? না, উনি তো একটা কিছু প্রশ্ন নিয়ে করেছেন। ঠিক আছে, ভালো কথা। আপনি কেন ফোন করেছেন? বলো। আমি ফোন করেছি, বিয়েটা কি টিকবে না? ওই জন্যই প্রশ্নটা করেছি। ঠিক, খুব ভালো। তুমি কেননা আপনার এই যে দীর্ঘদিনের মানুষ দেখার অভিজ্ঞতা প্রত্যেকটা ছকের ক্ষেত্রে কার্যকরী হয়। এই যে আপনি ব্যাখ্যাটা করলেন, কেন তোমার জন্য, তোমাকে সহ্য করেই না, তোমার জন্য ছেলেকে ছাড়বে কিনা ও ভাবছে, বাপের বাড়িতে থাকছে, মূলত বিয়েটা টিকবে কিনাই ওর প্রশ্ন। আমি বুঝতে পেরে গেছি যে এই যে আমরা কি বললাম, শনির কালে আমরা রাহুকে ছেড়ে দিই, শনির কালে তো তোমার ছেলের বিয়েটা টিকবে কিনা প্রশ্ন, বিয়েটা টিকবে না, সুভাষ শাস্ত্রীর উত্তর। আচ্ছা, চট করে ছাড়বেও না, ছেড়ে দিলে তো ভালো, যে ভাই তুই টিকবি না, তুই ছেড়েও দেবে না। এখানে টুইস্টিংটা রয়েছে এই ছকে, যে ছেড়েও দেবে না, ছাড়াও পাবে না, সংসারটাও হবে না, ধরবেও না ভালো করে, ছাড়বেও না ভালো করে, মরো মানে টাইম। এবার ওনার প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, কবে যাব সুভাষদা আপনার কাছে? আপনি কি না, সেটাও তাহলে ওকেই বলতে দাও, বলো তুমি কি বলছো। আমি বলছি বিয়েটা কি টিকবে না যদি না টিকে, উত্তর দিয়েছি, দিয়ে দিয়েছেন টিকবে না। বলে দাও তুমি, সুভাষ শাস্ত্রী বলে দিয়েছেন টিকবে না। এবার আপনার প্রশ্ন কি? যদি না টিকে তাহলে তো কিছু করার নাই, কিন্তু কি করব? করার নাই, তোমার কাছে কিছুই করার নাই। না, সুভাষদা অনেক কথা বলেছেন টিকবে তো নাই, সহজে ছাড়বেও না। হ্যাঁ, মানে আপনি আপনার ছেলে থাকবেন, বৌমা বাপের বাড়িতেই পড়ে থাকবে, বিয়ে হয়েছে ছেলের, কিন্তু বিবাহিত জীবন থাকবে না। এবার আপনার প্রশ্ন নিশ্চয়ই যে কবে যাব সুভাষদা, আমি এখান থেকে বেরোতে চাই, তাই তো? হ্যাঁ, এটা যদি দিবসটা কি তাড়াতাড়ি হবে না? তাই দেখো, সব কাণ্ড করে থাকুন আপনি। হ্যাঁ, সঙ্গে থাকো। এবার
সবাই বুঝতে পেরে গেছে তুমি তো মা, তোমার যন্ত্রণা বেশি। আচ্ছা, আমরা একটু রাশিফলটা শুনে নেব। রাশিফলটা পড়ি। এই দেখো ফোন নিলে যেগুলো বলার ছিল, একটু রাশিফলটা শুনে নিয়ে আমরা আলোচনায় আসি। আর রাশিফলের সময় পরে টাইম কোথায় পাবো। মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিকভাবে শুভ, সুযোগ নষ্টের যোগ, বিদ্যায় সাফল্য। বৃষ রাশির নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহ যোগ, নতুন বিয়ের যোগ। মিথুন রাশি আর্থিক শুভ, সংসারের টানামানি এবং মানসিক চাপ বৃদ্ধি, নিজের লোকের সাথে কাজের ক্ষেত্রে হাউ টু ডেভেলপ সেটা নিয়ে চাপ বৃদ্ধি। কর্কট রাশি শরীর ভালো নয়, মতবিরোধ, কাজে বাধা, নতুন সম্পর্কের হাতছানি, প্রেমজ সম্পর্কের হাতছানি। সিংহ রাশি সম্পত্তি নিয়ে অসুবিধে, খরচা বেশি, আয় লিমিটেড, খরচা বেশি, মানসিক কষ্ট, মতবিরোধ, নিজের লোকের সাথে মতবিরোধ হবে। কন্যা রাশি আর্থিক ক্ষতি, মানসিক হতাশা, সমস্যার সমাধান, দীর্ঘদিনের কোনো আটকে থাকা সমস্যার সূত্র আপনার সামনে, সমাধানের সূত্র আপনি পাবেন। তুলা প্রেম প্রণয় যোগ, ব্যবসায় ক্ষতি, কর্মক্ষেত্রে পরিবর্তন করলে আপনার জন্য ভালো হবে, মানসিক শান্তিটা আপনি পাবেন। তুলা রাশি বেটার, এই কামিং উইকটা অনেক ভালো যাবে, মানসিক প্রশান্তি আসবে। বৃশ্চিক শরীর ভালো নয়, অপবাদ, হয়রানি করেও নাম পাই না, অনেক লোক আছে এত করি নাম পাই না, পাবেন না ভাই, আপনি ভুলে যান আপনার নাম পাওয়া। বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র 17 নম্বর শনির নক্ষত্র, ফল অনেক পরে দেয়, অনেক পরে দেয়। এখানে দেখুন বৃহস্পতির নক্ষত্র আছে, শনির নক্ষত্র আছে, তারপরে কি আছে, বুধের নক্ষত্র আছে। আচ্ছা আমি আসছি। আচ্ছা, মান সম্মান হানির যোগ, হয়রানি, মান সম্মান হানির যোগ, হয়রানি। এবং তার বৃশ্চিকের পর ধনু, কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক ক্লান্তি, শরীর ভালো নয় ভাই, কোনো জিনিস নষ্ট হবে শরীরে, আপনার সেলেসা জাতীয় যদি লোক থাকে বাড়বে, মানে টান ওরিয়েন্টেড হতে থাকলে বাড়বে। আচ্ছা, কুম্ভ হচ্ছে সম্পর্কের নষ্ট, সম্পর্ক ছিন্ন, অর্থহানি যোগ। এখানে যদি আপনার নক্ষত্র শতভিসা হয় তাহলে তো ওই রাহু নিয়ে কথা বলছি, এমন ধার লাগাবে বেরোতে পারবেন না। প্রেম করেছিলেন, জানেন প্রেম করেছিলেন, এখন আর চাইছেন না, আপনাকে ছাড়ছে না। এই যে মহিলা বলল, হ্যাঁ সংসার, মহিলা তো পরে বলেছে, আগে তো আমি বলেছি, তারপর তুমি ওর থেকে ক্লারিফাই করিয়েছো, খুব জাস্টিফাইড ক্লারিফাই করানো, কারণ আমি ভাই বকে যাচ্ছি, তা সামনেওয়ালাকে তো বলার সুযোগ দিতে হবে। ঠিক আছে, সামনেওয়ালা হ্যাঁই বলবে, আমি কালকে বলছিলাম না, সামনেওয়ালা হ্যাঁ বলুক, সামনেওয়ালা না বলুক, তাতে সুভাষ শাস্ত্রীর কিচ্ছু সুভাষ শাস্ত্রীর যায় আসে না। ডিউটি আমি জানি, আমি ঠিক বলছি, আমি ওর স্বার্থে কথা বলছি, লক্ষ লক্ষ মানুষ দেখার। হ্যাঁ, ও হ্যাঁ বলছে, ও না বলছে, ও মন থেকে হ্যাঁ, পরিস্থিতিতে অনেকে নাও বলে, ঠিক আছে, হতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। মিন কার্যসিদ্ধি, প্রাপ্তিযোগ, মতবিরোধ, মানসিক হতাশা। রাশিফল শেষ, হাতে সময়ও প্রায় শেষের দিকে। আরেকটা কথা বলতেই হয় যে সুভাষদার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতা আপনি আপনার ছকে কাজে লাগাতে পারবেন। সুভাষদার অভিজ্ঞতা আপনার ছকের ক্ষেত্রে সম্পূর্ণ প্রযোজ্য। এই বিশ্বাসযোগ্যতা কিন্তু সুভাষদাকে তৈরি করতে হয়েছে, এবং তার জন্য তাকে যে পরিশ্রম, সুভাষদা বলেন না যে পরিশ্রমটা দেখা যায় না চোখে, কিন্তু তার ফলটা দেখা যায়, ফলটাই দেখা যায়। এই যে ফল হচ্ছে সুভাষ শাস্ত্রী আজকে এখনো কাজ করে চলেছেন। শনির দশায় মনে রাখবেন, রাহু যদি সন্তুষ্ট থাকে আপনি কিন্তু রিলিফ পেয়ে যাবেন শনির দশাতে, মানে নেগেটিভিটি হবে না। এটা না আমাদের আজকে এখানে থামতে হবে, কেননা এই যে শনির দশায় রাহু যদি সন্তুষ্ট থাকে তাহলে আমি রিলিফ পাবো। কিভাবে আমরা বুঝবো যে রাহু আমাদের সন্তুষ্ট রয়েছে? 4-5টা পয়েন্ট বলে দিলাম। কয়লা মাপ অনুযায়ী ফেলা, আজকে হাতে সময় নেই, পুটলি, নুন, আর হনুমানের ডান হাতের, মানে বাহু থেকে, ডান হাতের বাহু থেকে। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা, এবং অবশ্যই ফেসবুকে সুভাষ শাস্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই, এটা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।